স্যার 19 জন। 19 জন। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। ওকে স্যার। আপনাদের এক্সিয়াল ডিফরমেশন পড়াচ্ছিলাম, তাই না? জি স্যার। এখন আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচারের জন্য দেখব। ইনডিটারমিনেট মানে কি জানেন? না স্যার। আচ্ছা, এই যে এখান থেকে, তাই না? এই পর্যন্ত তো আমরা করলাম ক্লাসে আজকে। জি স্যার। 23 নাম্বার পেজ থেকে দেখব। অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বারস। বার মানে একটা রড চিন্তা করতে পারেন, বা একটা লাইনের মতো একটা অবজেক্ট, বিম চিন্তা করতে পারেন, ওইরকম আর কি। তো এক্সাম্পল 3.5 এখানে অবশ্য স্যারের শিটে লেখা আছে ইনডিটারমিনেট কি। A large portion of civil engineering structures is statically indeterminate. That is, they cannot be analyzed by statics alone. মানে আমরা স্ট্যাটিক্স এর ইকুয়েশন পড়লাম না? জি স্যার। স্ট্যাটিক্স এর ইকুয়েশন কয়টা? ইকুইলিব্রিয়াম স্ট্যাটিক্স এর ইকুয়েশন কয়টা বলেন? 3টা। 6টা হুম, স্যার। 6টা না মোট? 2 ডাইমেনশনাল চিন্তা করলে স্যার 2টা। হ্যাঁ, 2টা, রাইট। আচ্ছা, মানে সামেশন অফ এফএক্স, এফওয়াই এবং মোমেন্ট, তিনটা ইকুয়েশন, তাই মোমেন্ট। না? জি স্যার। স্ট্যাটিক্স এর ইকুয়েশন হচ্ছে তিনটা, এক্স বরাবর একটা, ওয়াই বরাবর একটা, মুভমেন্টের জন্য একটা। এখন আমার যদি একটা স্ট্রাকচারে আননোন হয় 4টা, রিঅ্যাকশন যদি 4টা থাকে বা 5টা থাকে, তাহলে সলভ করতে পারবো? না স্যার। এটাই হচ্ছে ব্যাপার, যে সলভ করা যাবে না, স্ট্যাটিক্স এর ইকুয়েশন দিয়ে সলভ করা সম্ভব না। তখন এটা সলভ করার জন্য স্যার আমার ইকুয়েশনের যে ভ্যারিয়েবল বেশি থাকলে আমরা এটা সলভ করতে পারবো না, এটাই তো? হ্যাঁ, রাইট। স্ট্যাটিক্স এর ইকুয়েশন আছে আপনার
3টা, যদি আননোন থাকে 4টা 5টা, তাহলে সলভ করা যাবে না। সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক্সের পাশাপাশি অন্য আরো কিছু নলেজের হেল্প নিব। যেমন ধরেন এখানে যেটা বললো, analysis of such structures required knowledge of displacements। দেখতে পাচ্ছেন, ডিসপ্লেসমেন্টের নলেজ দরকার। দ্যাট ইজ অ্যাক্সিয়াল ডিফরমেশন, মানে অ্যাক্সিয়ালি যদি ইনডিটারমিনেট থাকে তাহলে অ্যাক্সিয়াল ডিফরমেশনের মাধ্যমে এটাকে সলভ করা যাবে ওই হেল্প নিয়ে। Solution of statically indeterminate structures is one of the main objectives of the body of the study of axial deformations. Axial deformation এর মাধ্যমে আমরা statically indeterminate structure সলভ করে ফেলতে পারি। যেমন ধরেন এক্সাম্পল 3.5, এখানে এ পয়েন্টে একটা সাপোর্ট, বি পয়েন্টে একটা সাপোর্ট, তাই না? তাহলে এতে একটা অ্যাক্সিয়াল রিঅ্যাকশন থাকবে, সিতে একটা অ্যাক্সিয়াল রিঅ্যাকশন থাকবে। এখন কোশ্চেন হচ্ছে এটার ডায়াগ্রাম আঁকতে পারবেন? অ্যাক্সিয়াল ডায়াগ্রাম, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। হ্যালো, জি স্যার। জি স্যার, পারবো। কিভাবে কিভাবে করবেন? স্যার টেনশন হয়েছে না এখানে? মানে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে? স্যার এটা উপরের দিকে হবে প্রথমে স্যার। আমার স্যার এটা স্যার মানে এরিয়াটা সমানভাবে থাকবে। এরিয়া বলতে আপনি এ পয়েন্টে রিঅ্যাকশন জানতে হবে না, এ থেকে তো শুরু করবেন, তাই না? জি স্যার। এতে রিঅ্যাকশন কত হবে? স্যার 20। জি স্যার 20 হবে। তাহলে সিতে রিঅ্যাকশন কত? রিঅ্যাকশনটা 40 থাকবে। সিতে তো আপনার একটা সাপোর্ট আছে, সাপোর্টের রিঅ্যাকশন আছে না একটা? জি স্যার। 40 তো আলাদা আছেই, সাপোর্টের রিঅ্যাকশন আছে। স্যার এটা নরমালি করা যাবে না স্যার। এতে একটা মানে এক্স এ আর সিতে আবার এক্স সি, দুইটা রিঅ্যাকশন থাকবে। তো সামেশন অফ এফ এক্স করলে ইকুয়েশনে কি কি ফোর্স আসবে? আননোন থাকে স্যার। এখানে একটা 20 আসবে, এই 40 আসবে, তারপরে এতে একটা রিঅ্যাকশন আছে, সিতে একটা রিঅ্যাকশন আছে, জি স্যার। সবগুলো মিললে সমান সমান 0। তাহলে আননোন কয়টা থাকলো এখানে? দুইটা আননোন। দুইটা। কিন্তু এই সামেশন অফ এফ এক্স তো ইকুয়েশন একটাই। একটা। জি স্যার, এটা করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ইনডিটারমিনেট, বুঝছেন? জি স্যার। তো আমরা যেটা করব, এটাকে প্রথমে আমরা করব, এই সাপোর্টটা উঠায়া দেই সি পয়েন্টের, ঠিক আছে? সি পয়েন্টের সাপোর্ট যদি উঠিয়ে দেই তাহলে এটা হবে এরকম, এই যে দেখতে এরকম হবে। এখন কি এটা ডায়াগ্রাম আঁকা যাবে? জি স্যার, এখন আঁকা যাবে। এই যে এখন আঁকলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এখানে যে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টের রিঅ্যাকশন কত ছিল সেটা তো আমি জানি না, সেটা তো ধরা হয়নি, তাই না? তখন আমরা করলাম কি, স্যার এটা সাপোর্টের রিঅ্যাকশনটা 0 ধরে করা হয়েছে না? হ্যাঁ 0 ধরে করা হয়েছে, ধরে নিচ্ছে সাপোর্ট নাই। আবার ডান পাশের ফিগারে করলাম কি, এই এখানে যে সাপোর্ট ছিল, সাপোর্টের রিঅ্যাকশন ধরা হচ্ছে পি, বুঝছেন? জি স্যার। তাহলে এখানে যে সাপোর্টের রিঅ্যাকশন কত আসবে? স্যার এখানে পি আসবে। হ্যাঁ রাইট। এখন এই যে ডায়াগ্রাম পেলাম, এই দুইটা ডায়াগ্রাম একসাথে যোগ করলেই তো হয়ে যাবে, তাই না? আলাদা করে করলাম, কিন্তু ঘটনা হচ্ছে পি এর মান কত সেটা কি আমরা জানি? না স্যার। এই পি এর মানটা বের করব কিভাবে? বের করতে পারলে কিন্তু স্যার সলভ হয়ে সেটার যাবে। এরিয়া কি সমান ধরে করতে হবে এখানে? কোনটা? স্যার এই পি এর এরিয়া আর এখানে 20 আর 40 এর যে এরিয়াটা আছে, যেটা এরিয়া সমান ধরে করলে কি হবে?
কোনটা 20-40? হ্যাঁ, এটা তো জানি 20-40, কিন্তু পি এর এরিয়া কত? পি এর মান তো জানি না, তাই না? স্যার পি ইনটু 90 দিয়ে করলে হবে না, এরিয়াটুকু তোমার বের হবে। হ্যাঁ, কিন্তু পি এর মান কত? পি এর মান লাগবে না? জি স্যার। সেটাই আমরা বের করব এখন। আচ্ছা, এখন আমরা করলাম কি, প্রথম ফিগারে, এই ফিগারে সি থেকে এ পর্যন্ত ডিফরমেশন চিন্তা করলে, মানে এ থেকে বি, বি থেকে সি, এ থেকে বি, বি থেকে সি মানে কি, সি থেকে এ সরাসরি আমি কিন্তু চাইলে লিখতে পারি। সেক্ষেত্রে এ বির মধ্যে হবে পি এ বি এল এ বি ডিভাইডেড বাই এ বি ইন্টু ই, আর বিসি তে হবে পি বি সি এল বি সি ডিভাইডেড বাই এ বি সি ইন্টু ই। বুঝছেন? দুইটাকে একসাথে লিখে ফেললাম। সকালে কিন্তু আমরা এটা করলাম। এই যে এ থেকে বি করলাম না, জি স্যার। আবার বি থেকে সি এটা করলাম না। তো শেষ পর্যন্ত কি হয়, মানে দুইটা একসাথে করে ফেললেই তো হয়ে যায়, তাই না? আমি যদি এটার সাথে এটা যোগ করি কি হবে? বাম পাশে ইউসি মাইনাস ইউএ হবে। ইউবি মাইনাস ইউএ প্লাস ইউসি মাইনাস ইউবি, তো ইউবি ইউবি কাটা পড়ে যাবে, তাই না? থাকবে ইউসি মাইনাস ইউএ। বুঝছেন? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। হুম, ইউএটা কাটা পড়ে যাবে, ইউ বিটা কাটা পড়ে যাবে, ইউএ থাকবে আর হচ্ছে ইউসি থাকবে, ইউসি মাইনাস ইউএ থাকবে। তাহলে ডান পাশে কি হবে, এটা প্লাস এটা। তো এখানে আমরা একসাথে করে ফেললাম এটা। বুঝতে পারছেন? হুম, জি স্যার। আচ্ছা, এটা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এই অংশটা তো সকালেই করে আসলাম। এটাকে 1 ধরা হচ্ছে কারণ ওই যে এই এই পাশের এই জন্য, আর 2 হচ্ছে এই পাশে। আচ্ছা, তাহলে ইউ এ তো 0 কারণ এখানে তো সাপোর্ট আছে, তাহলে 0 না? এ পয়েন্টে ডিফ্লেকশন কত? 0। 0। তাহলে সি পয়েন্টে ডিফ্লেকশন কত আমরা পেয়ে গেলাম? 0.844। এটাই যে সকালে যেটা বের করলাম সেটাই। বুঝছেন? এটা তো সেম সেম স্ট্রাকচার না? জি স্যার। এখন আমরা ডান পাশে যাই। ডান পাশে ডায়াগ্রাম তো এটা। তাহলে ইউসি মাইনাস ইউএ কি হবে? ওই যে একই রকম ভাবে এটা হবে, এটা হবে, এবং এখানে পিটা থেকে যাবে, পি এর মান তো আমি জানি না। তাহলে ইউসি 2 কত? ইউএ 2 তো 0 কারণ এ পয়েন্টে তো সাপোর্ট আছে, তাই না? জি স্যার। তাহলে ইউসি 2 সমান এই পাশে পি ইনটু সামথিং কিছু একটা হবে আর কি, কারণ পি এর মানটা অজানা, সেজন্য পিটা আলাদা থাকবে। বোঝা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা, এখন এই সি পয়েন্টে ডিফ্লেকশন এখানে কত আসলো? এটা আসলো। আর এখানে সি পয়েন্টে ডিফ্লেকশন আসলো কত? এটা। এখন আমার কথা হচ্ছে এই সি পয়েন্টে ডিফ্লেকশন আসলে কত হবে বলেন? এই মেইন স্যার ইয়াটা C1 আর C2 কি যোগ হবে? না, সি সি পয়েন্টে ডিফ্লেকশন কত হওয়া উচিত যেহেতু সাপোর্ট আছে? 0 হওয়া উচিত। 0 হওয়া উচিত। তাইলে এই এই C1 আর এই C2 যোগ করলে কত হবে? 0। তাইলে এই দুইটার যোগফল 0 লিখলাম। লিখে কিন্তু আমরা পি এর মান পেয়ে যাচ্ছি। বুঝছেন ঘটনা? জি স্যার। জি স্যার। তাহলে কার হেল্প নিলাম? ডিফরমেশনের হেল্প নিলাম না? জি স্যার। এইটা স্যার আরেক, জিরো কেন বুঝে নাই?
এতে ডিফরমেশন কত সেটা বলেন। এতে ডিফরমেশন কত? 0 কেন সেটা বলেন কেন? সাপোর্ট আছে। তাহলে সিতে কি হবে? জি স্যার 0। এই জন্য 0 লিখলাম। তাহলে পি সমান এটা পেয়ে গেলাম। ক্লিয়ার? জি স্যার। এখন এই ডায়াগ্রামের সাথে এই পি ডায়াগ্রাম অ্যাড করে দিলেই হবে। পি এর মান হচ্ছে -33.04, তাহলে 20 মাইনাস 33.04, তাহলে কত হয়? 13.04 মাইনাস, আর জি এখানে 40 মাইনাস 33.04 কত হয়? 6.96। এই হচ্ছে ফাইনাল এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তাহলে আমরা এক্সিয়াল ডিফরমেশনের হেল্প নিয়ে কিন্তু ইনডিটারমিনেট স্ট্রাকচারটা সলভ করতে পারলাম। এই ব্যাপারে কারো কোশ্চেন থাকলে বলেন, যে বুঝতে অসুবিধা হচ্ছে। কোশ্চেন আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি। এটা হচ্ছে example 3.6. Calculate the forces in wires A, B and C. দেখেন এখানে একটা সাপোর্ট থেকে একটা ওয়্যার নিচে নামলো, এখান থেকে একটা সাপোর্ট থেকে ওয়্যার নিচে নামলো, কেবল চিন্তা করেন, এই কেবল, তিনটা কেবল দিয়ে একটা অবজেক্টকে ঝুলিয়ে রাখা হচ্ছে। এই যে এই অবজেক্টের ওয়েট হচ্ছে 10 কেজি, বুঝছেন? 10 কিপ। ক্রেন দিয়ে আমরা কোনো কিছু তুলি না উপরের দিকে, কোন একটা জি স্যার। ভারী অবজেক্টকে, ধরেন তিনটা কেবল দিয়ে এই অবজেক্টটাকে তোলা হলো উপরে, ঝুলন্ত অবস্থায় আছে এই অবজেক্টটা, বুঝছেন? এই অবজেক্টটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই কেবল দিয়ে যখন কোনো কিছু ঝুলানো হয় তাহলে কেবলের লেন্থ কি বাড়ে না, বেড়ে যায় না টান জি দিলে? স্যার, লম্বা হয়ে যায়। টেনশনের কারণে বেড়ে যায় এখানে। হ্যাঁ, তাহলে কেবলের মধ্যে কি ডিফরমেশন বা ইলংগেশন হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন কি বের করতে হবে দেখি। Calculate the forces in wires A, B and C. A, B এবং C তে যে তিনটা ওয়্যার লাগানো আছে, এই ওয়্যারগুলোর ফোর্স বের করতে হবে। ওয়্যারগুলোর মধ্যে কেমন ফোর্স যাচ্ছে, টোটাল ফোর্স কত কাজ করতেছে নিচের দিকে? 10 কিপ। 10 কিপ। আর এটা হচ্ছে হরিজন্টাল অবস্থায় আছে। হ্যাঁ, এই বিমটা বা অবজেক্টটা, তাহলে এতে একটা ফোর্স এফ এ, এটা ধরি এফ বি বা পি এ, পি বি, পি সি। তাইলে এখানে যদি আমি নিচে 10 কিপ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর উপরে হচ্ছে আপওয়ার্ড টেনশন হচ্ছে, একটাকে বলে পি এ, আর একটাকে বলে পিবি, আর একটাকে বলে পিসি। তাহলে এটাকে যদি আমি চিন্তা করি, এখানে কয়টা ফোর্স কাজ করছে? So, টোটাল, তিনটা ফোর্স, টোটাল 4টা ফোর্স কাজ করতেছে হ্যাঁ, স্যার। এ বি একটা সি নিচে, 3টা আর একটা নিচে। তাহলে সামেশন অফ এফ ওয়াই যদি করি তাহলে কি হবে? স্যার, তিনটা আননোন থাকবে আমাদের। সামেশন অফ এফ ওয়াই করলে তিনটা আননোন থাকবে, পি এ প্লাস জি পিবি স্যার। প্লাস পিসি পিসি ইকুয়ালস মাইনাস টু। 10 সমান 0। জি স্যার। আর যদি আমি এ তে, বি তে বা সি তে কোথাও মুভমেন্ট নেই, তাহলে স্যার, ওইখানেও তিনটা আননোন আননোন থাকবে থাকবে। তখন। হ্যাঁ, এখন ইকুয়েশন সামেশন অফ এফ এক্স তো এখানে কাজে লাগবে না, লাগবে? না স্যার, না এখানে স্যার, এফএক্স কাজে লাগবে না। এক্স ডিরেকশনে তো কোনো ফোর্স নাই, সো তাইলে মূলত আমার হাতে ইকুয়েশন কিন্তু দুইটা, কিন্তু আননোন কয়টা? তিনটা। তিনটা। তাহলে এটাও কিন্তু ইনডিটারমিনেট।
নির্ণয় করা যাচ্ছে না, তাই না? ডিটারমাইন করা যাচ্ছে না। জি যেমন স্যার। ধরেন আমরা এখানে করলাম এই যে সামেশন অফ মোমেন্ট এট বি করলাম, বি করলে a ইন্টু 10 পি a ইন্টু 10 মাইনাস পি সি ইন্টু 10 সমান 0, তাহলে পি এ সমান পি সি সমান পি ধরে নিলাম। আবার সামেশন অফ এফ ওয়াই করলে পি বি প্লাস পি প্লাস পি, ওই যে পি এ আর পি সির মান পি ধরা হলো, মাইনাস 10 সমান 0, তাহলে পি বি সমান এটা। তো ফাইনালি কি? স্যার এখানে পিএ আর পিসি মানে সেম থাকার কারণে আমার মানটা সমান ধরে নেওয়া হয়েছে না? হ্যাঁ, সমান ধরলাম, কিন্তু ভ্যালুটা কত সেটা তো জানি না, তাই না? পিএ বা পিসি দুইটার যে কোনো একটা মান তো আমার জানতে হবে, জানি না তো। সো আমার আননোন কিন্তু তিনটাই, হ্যাঁ? এবং এই মানগুলো এখানে বসাইলাম, পিবি পিসি সরি পিএ এবং পিসির মান বসালাম, তো পিবি সমান এটা আসে। তাহলে আমি পি এর মান অথবা পিবি পি এ বা পিসি বা পিবি যে কোনো একটা জানলে কিন্তু বাকি দুইটা বের করা যাবে, তাই না? মানে ঘুরে ফিরে কিন্তু আমার আননোন কয়টা? তিনটাই, ইকুয়েশন দুইটা, সলভ হচ্ছে না কিন্তু, জি স্যার। তাই না? একটা ইকুয়েশন দিয়ে জানলাম এই দুইটা সমান, আরেকটা ইকুয়েশন দিয়ে জানলাম এই দুইটার সাথে এটা রিলেশন, আরেকটা ইকুয়েশন যদি আমার থাকতো তাহলে সলভ তাহলে করতে। সলভ করে দিত। হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে এ পয়েন্টে যে কেবল লাগানো আছে এই কেবল বা ওয়্যার, আচ্ছা এখানে বলা আছে ই হচ্ছে 10,000 কেএসআই মডুলাস অফ ইলাস্টিসিটি এবং এ হচ্ছে 0.2 ইঞ্চি স্কয়ার ফর ওয়্যার এ এন্ড সি। ওয়্যার এ এবং ওয়্যার সি এর জন্য ক্রস সেকশন সেম, মডুলাস অফ ইলাস্টিসিটিও সেম, হোয়াইল ই হচ্ছে 30,000 এবং এ হচ্ছে 0.3 ইঞ্চি স্কয়ার ফর বি, মানে বি তে যে কেবলটা লাগানো এই কেবলের ক্রস সেকশনও বড়, তার মেটেরিয়ালের স্ট্রেংথও বেশি, তাই না? 10,000-এর জি জায়গায় স্যার। 30,000, 2 গুণ 3 গুণ। আবার এরিয়া হচ্ছে 0.2 এর জায়গায় 0.3, 1.5 গুণ। তাহলে এটা কিন্তু অনেক বড়, মানে এটা আরো বেশি, এটার প্রপার্টি আলাদা। যাই হোক, এই এ এবং ই দেয়া আছে, তাহলে এই এ পয়েন্টে যে কেবল, এই কেবলের মধ্যে ডিফ্লেকশন কত হবে? আমরা জানি যে এখানে এ বি সি হচ্ছে হরিজন্টালি আছে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এই কেবলগুলো ডিফ্লেক্ট করার পরে হরিজন্টালি থাকবে, এরকমই ধরে নিচ্ছি হরিজন্টাল। যদি হরিজন্টাল হয় তাহলে তিনটা ডিফ্লেকশনই তো সমান হবে এ বি এবং সি পয়েন্টে। জি স্যার। এখানে ডেল্টা এ সমান ডেল্টা সি সমান ডেল্টা বি সমান ধরা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা এক কাজ করতে পারি, ডেল্টা এ সমান ডেল্টা বি লেখা যায়, তাই তো? ডেল্টা এ সমান যদি ডেল্টা বি লেখা যায় তাহলে ডেল্টা এ সমান কত? ফর্মুলাটা কি? ডিফ্লেকশনের ফর্মুলা, ডিফ্লেকশন মানে তো এই যে ডিফ্লেকশন মানে কি, পিএল বাই এ ই, তাই না? জি স্যার। পিএল বাই এ ই, তাহলে ডেল্টা এ, তাহলে এর জন্য পিএল বাই এ ই, এর পি কত? এর পি, পি এ টাকে পি ধরা হচ্ছে, সো এটা পি ধরলাম, ইন্টু 25 ইন্টু 12, 25 ইন্টু 12 কেন, এই যে এর লেন্থ কত ওয়্যারের? 25 25 ফিট, তাহলে এটাকে 12 দিয়ে গুণ দিলে কি হবে? ইঞ্চিতে যাবে স্যার। হ্যাঁ, তাহলে পি এল ডিভাইডেড বাই ই এ, ই কত কি হচ্ছে 10,000, আর এ কত? 0.2। হ্যাঁ, সমান
ডেল্টা বি লিখি আমি। স্যার এখানে এটাকে স্যার আমরা ইঞ্চিতে নিব না? আচ্ছা স্যার ইঞ্চিতে দেওয়া আছে স্যার। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে ডেল্টা বি লিখি আমি। ডেল্টা বি হচ্ছে পি এল বাই ই এ। পি কত? বি এর 10 পি কত? minus 2p 10 হ্যাঁ, minus 2p রাইট। এটা হবে, এটা হচ্ছে, তাই না? এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে যে পিবি। এল কত এটার? এটার এল কিন্তু 50, তাই না? 25 25 50। বিএল লেন বড় না? জি স্যার। তাহলে 50 ইন্টু 12 ডিভাইডেড বাই বি এর জন্য ই কত আর এ কত? b এর জন্য হচ্ছে 30,000 আর এ হচ্ছে 0.3। হ্যাঁ, তাহলে এখানে দেখেন বাম পাশে একটা পি, ডান পাশেও পি, তাই না? জি স্যার। So এখান থেকে ফাইনালি কি পি পাওয়া যাবে না? যাবে স্যার। তো এখানে তো পি ছাড়া কিছু নাই, আছে না সূক্ষ্ম স্যার। সংখ্যা। তাহলে পি পেয়ে গেলাম। জি স্যার। পি যদি পেয়ে যায় তাহলে পি এ পি সি কত জেনে গেলাম। তাহলে পি এ পি সি পাইলে পিবি পেয়ে যাব আমরা। জি স্যার। তাহলে এখানে কার হেল্প নিলাম? আননোন বেশি হওয়ার কারণে ডিফ্লেকশন। ডিফরমেশনের হেল্প নিলাম, রাইট। ডিফরমেশনের হেল্প নিয়ে আমরা কিন্তু এই বের করতে পারি। আননোন যদি বেশি থাকে, স্ট্যাটিক্স দিয়ে সলভ করা না যায়, তখন ওটার হেল্প নিয়ে আমরা সলভ করতে পারি। তাহলে দুইটা প্রবলেম সলভ করলাম, ক্লিয়ার? জি স্যার। এখানে ডেল এ, ডেল সি, ডেল বি একটু জায়গায় আমরা হরিজন্টালি কেন ধরছি? এটা আমাদের ধরতে হবে, এটা ধরতে হবে, এটা বলে দেওয়া থাকবে। হরিজন্টাল যদি বলে না দেওয়া থাকে তাহলে তো মানে আমার ডিফ্লেকশনের রিলেশন জানবো না, তখন তো আরেক ঝামেলা, তাই না? আর আমি তাছাড়া একটা অবজেক্টকে যদি ঝুলাবো উপরে, আমি তো হরিজন্টালি রাখার চেষ্টা করব, তাই না? বুঝছেন? জি স্যার। আচ্ছা, অ্যাক্সিয়াল ডিফরমেশনের এই যে ইনডিটারমিনেট বারের বিষয়টা স্টাডি করলাম। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বার, এটা জামাল স্যারের শীটে আছে, ওই শীটে আছে। ওই শীটের অঙ্কগুলো একটু দেখি। স্যার একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ, শিওর। স্যার তো হচ্ছে স্যার এগুলো লিনিয়ারের জন্য হচ্ছে বের করলাম হচ্ছে আপনার ইনডিটারমিনেট। যদি নন লিনিয়ার থাকে তখন স্যার কিভাবে বের করব? কিরকম নন লিনিয়ার বলেন? যেমন হচ্ছে স্যার আমরা ক্লাসে আজকে একটা ম্যাথ করছিলাম স্যার, যেটা হচ্ছে নন লিনিয়ার ছিল হচ্ছে 3.2 or মেবি হচ্ছে আনাম স্যারের শিটে। ওইটার জন্য স্যার, 3.2। জি স্যার, ওইটার জন্য হচ্ছে আমরা ইয়ে করছিলাম হচ্ছে ইন্টিগ্রেশন মেথড অ্যাপ্লাই করছিলাম ডিফ্লেকশনের সূত্রতে পি এর জন্য। নন লিনিয়ার কোনটা? নন লিনিয়ার কোনটা? এই যে এই যে লোডের ডায়াগ্রাম হ্যাঁ, অথবা ক্রস সেকশন, কোথায় ক্রস সেকশন এই ছিল? যে স্যার 3.4টা স্যার। হ্যাঁ, রাইট, ক্রস সেকশন, জি স্যার এটাই। তাই না? জি স্যার। এটার জন্য করা যাবে, করা যাবে না কেন? অবশ্যই করা যাবে। তখন কি আমরা যে পিটা পাইছিলাম স্যার ওই জায়গায় হচ্ছে তো তখন স্যার ইন্টিগ্রেশন করতে হবে, রাইট। জি স্যার, বুঝতে পারছি স্যার। এভাবে সরাসরি এটা বসালে হবে না, ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে। জি স্যার, আর থ্যাংক ইউ স্যার। যদি লিনিয়ার থাকে তাহলে ইন্টিগ্রেশন ছাড়া যেগুলো করলাম এগুলো। আচ্ছা স্যার। এখানে একা যাবে। আচ্ছা, আমরা কোনটা দেখতে চাইলাম?
স্যার জামাল স্যারের পিডিএফ এর ম্যাথগুলো। হ্যাঁ, লেকচার 19। এটা তো আমরা এটাই তো পড়লাম আমরা, না? ডিফ্লেকশন হচ্ছে পিএল বাই এই, তাই না? জি স্যার। এটা তো এই হুকস ল থেকে ডিরাইভ করে কিভাবে এটা দেখানো আছে। এখন আমরা এখানে তিনটা এক্সাম্পল আছে, তিনটা এক্সাম্পল করি। Example 1. A steel rod having a cross-sectional area of 300 millimeter square and a length of 150 meter is suspended vertically from one end. এই যে এটা দেখতে পাচ্ছেন, এই রডটা, এই রডের লেন্থ কত? 150 মিটার। এই রডের ক্রস সেকশনাল এরিয়া কত? 300 মিলিমিটার স্কয়ার। আটকানো কোথায়? এখানে সাসপেন্ডেড, এখান থেকে আটকানো, ঝুলে আছে এটা, তাই না? জি স্যার। If it supports a tensile load of 20 kilonewton at the lower end. এই যে 20 kilonewton নিচে সাপোর্ট দিচ্ছে, সে লোডটা ক্যারি করতেছে। If the unit mass of steel এত and E 200,000 মেগাপ্যাসকেল, 200 মেগাপ্যাসকেল বলতে পারি। আচ্ছা যাই হোক, এর মানে তো মেগা নিউটন পার মিটার কিউব। ফাইন্ড দ্য টোটাল ইলংগেশন অফ দ্য রড। কতটুকু লম্বা হলো রডটা? হ্যাঁ, ইলংগেশন। এখানে দুইটা বিষয়, রডের একটা সেলফ ওয়েট আছে না? জি স্যার। সেলফ ওয়েটের জন্য তার ইলংগেশন হবে, এটাকে বলা হচ্ছে ডেল্টা 1, ইলংগেশন ডিউ টু ইটস ওন ওয়েট। আরেকটা হচ্ছে ডেল্টা 2। স্যার বিগত যে আমরা ম্যাথ গুলো করতাম ওইগুলো তো সেলফ ওয়েট আমরা ধরতাম না। না, এখানে ধরা হচ্ছে, এটা তো মানে আপনি তো কমপ্লেক্সিটির দিকে আস্তে আস্তে যাবেন, তাই না? আমরা ধরে নিলাম ওইগুলোর ওয়েট নাই। কল্পনা থেকে আস্তে আস্তে বাস্তবের দিকে যাব, মানে সহজ থেকে কঠিনে যাব আর কি, বুঝছেন? জি স্যার। ইলংগেশন ডিউ টু দ্য অ্যাপ্লাইড লোড, ওই যে 25 কিপ 20 কিপের জন্য, তাই না? 20 কিপের জন্য ইলংগেশন হচ্ছে ডেল্টা 2, আর তার সেলফ ওয়েটের জন্য ইলংগেশন হচ্ছে ডেল্টা 1। সো টোটাল রিফ্লেকশন কত? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এখন দেখেন, এখানে আপনার ডিস্ট্রিবিউটেড বিষয়টা আছে, বুঝছেন? ডিস্ট্রিবিউটেড বিষয়টা কিরকম আছে? এই রডের টোটাল ওয়েট কি উপরে কাজ করছে না নিচে কাজ করছে? কোথায় কাজ? নিচে। নিচে। হ্যাঁ, নিচে। নিচে কাজ করছে স্যার। নিচে কাজ করছে। স্যার সেন্টারে না? ডিস্ট্রিবিউটেড। তাহলে স্যার সব জায়গায় কাজ করতেছে। হ্যাঁ, মানে এরকম, মানে ডিস্ট্রিবিউটেড, তাই না? আজকে না কলামের উদাহরণ দিলাম। জি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এটা হচ্ছে টোটাল ডব্লিউ, তাহলে এখানে রিঅ্যাকশন কত? ডব্লিউ, তাই না? জি স্যার। এখন দেখেন
এটা হচ্ছে 150 মিটারের মধ্যে। এটা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম কিন্তু হবে এরকম, ডব্লিউ থেকে 0 পর্যন্ত আসবে। দেখেন আমার কথা এগ্রি করেন কিনা। আমি এটাকে এভাবে আঁকি, এখানে একটা সাপোর্ট, এখানে লোড দেওয়া আছে এরকম, অন্য আর একটা কালার নেই, রেড। লোড গুলো আছে কিরকম, এরকম, তাই না? ডিস্ট্রিবিউটেড লোড না এটা? জি স্যার। জি স্যার। আর ওটা দেখে কি ডব্লিউ টোটাল স্যার এটা টেনশন কাজ করতেছে মূলত। এরকম হবে না? স্যার উপরে হবে না, কারণ এখানে টেনশন কাজ হ্যাঁ করতেছে। হ্যাঁ হ্যাঁ, উপরে, রাইট। আচ্ছা যাই হোক, আমি নিচে লিখে ফেলছি, এটা পজিটিভ দিয়ে দিই, পজিটিভ, তাই না? টেনশন। জি তাহলে স্যার। এখন এটার জন্য কি সলভ করা যাবে? বলেন। এটার জন্য ডিফ্লেকশন বের করা যাবে কি না? স্যার বের করা যাবে, ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। রাইট, ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে করতে গেলে কি থাকবে? স্যার এখানে ই স্লোপ থাকবে। লাগবে না আমার? এই যে পিটা যেটা, জি স্যার। পি ইন্টু ডিএক্স আর হচ্ছে এল বাই, ই সরি, এ 1 বাই এ হবে। এল এ। এ, ইটা নিচে থাকবে, তাই না? জি স্যার। আর উপরে 1, মানে পি ইন্টু এল, এল মানে কি ডিএক্স। এটা কিভাবে আসলো? একবার কিভাবে আসলো মানে আনসারের শিটটা কই? এই যে এভাবে আসলো, এভাবে, বুঝছেন? জি স্যার। পি ইন্টু ডিএক্স আর এ ইটা আলাদা বাইরে নিয়ে গেলাম, তাই না? পিটাই তো ভেরিয়েবল নাকি? জি স্যার। তাহলে পি, এটা তো ট্রায়াঙ্গেলের এরিয়া নিলেই হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। হাফ ইন্টু ডব্লিউ ইন্টু এল হয়ে যাবে না? হবে স্যার। জি স্যার হয়ে যাবে। হুম, তো এটা করলেই হয়ে যাবে, এটা আপনারা পারবেন, ঠিক আছে? এখান থেকে এটা আসবে। আরেকটা হচ্ছে এই যে মাথার মধ্যে যে লোড দেয়া আছে 20 কিলো নিউটন, সেটার জন্য তো কোনো ভেরিয়েবল নাই, আছে? না স্যার। এটা সরাসরি বসালেই হয়ে যাবে। তাহলে কি করব, ডেল্টা 1 আর ডেল্টা 2 প্লাস করলে শুধু ডেল্টা পাবো। টোটাল ডেল্টা পেয়ে যাব, তাই না? বোঝা যাচ্ছে? জি স্যার। এটা ডিটারমিনেট, ইনডিটারমিনেট না, তাই না? মানে এখানে তো একটাই সাপোর্ট, এখানে তো ডায়াগ্রাম আঁকার জন্য কোনো ইয়া দরকার পড়ে নাই। আর P20 এর জন্য যে ডায়াগ্রাম হবে, এটা হবে +20। স্যার উপরে যাবে এটাও? হ্যাঁ এটা তো স্যার টপে যাবে উপরে। হ্যাঁ, টপ থেকে শুরু হবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে লিনিয়ার, তাই না? জি স্যার এটা লিনিয়ার। হ্যাঁ, মানে এরকম আর কি। আপনার কোথায় যেন এটা, কোনটা বলে, এই যে এরকম হবে আর কি, 40 বা 20 স্যার এর, তাই না? প্রথমটার মতো। হ্যাঁ, রাইট। সো আমরা কিন্তু দুইটাকে সাম করলেই চলে আসবে। প্রথম এক্সাম্পলটা কিন্তু একেবারেই সহজ, এটা তো বুঝতে পারলেন না? জি স্যার। জি স্যার। এবার এক্সাম্পল 2 তে যাই। The rigid bar ABC
shown in figure P212 আচ্ছা যাই হোক কোন একটা জায়গা থেকে নেয়া is hinged at A এতে কি অবস্থায় আছে hinge সাপোর্ট তাই না তাহলে এতে জি কি স্যার। একটা রিঅ্যাকশন থাকবে না জি স্যার, এতে একটা রিঅ্যাকশন থাকবে। ২ টা থাকবে স্যার এতে। একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টালটা হরিজন্টাল। আমার দরকার নাই এখানে কারণ আচ্ছা স্যার। কেবলের মধ্যে তো টেনশনটা ভার্টিক্যালি হবে সেজন্য আচ্ছা স্যার, ঠিক and আছে। supported by a steel rod at B তাহলে B তেও একটা ইয়া থাকবে তাই না জি স্যার। এই পয়েন্টে এখানে একটা মানে ফোর্স অ্যাপ্লাই করবে না কেবলটা তাকে টেনে ধরে রাখবে না এবিসি কে ওই যে এখানে দেয়া আছে বুঝছেন আর এখানে একটা রিঅ্যাকশন আছে আর এখানে একটা ফোর্স দেয়া আছে পি বুঝছেন হ্যালো জি স্যার। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কেটে কেটে জি যায় স্যার। আমার কথা না স্যার। মানে একেবারে ক্লিয়ার না জি স্যার, একেবারে ক্লিয়ার। আচ্ছা তাহলে দেখেন এতে একটা রিঅ্যাকশন আর বিতেও একটা লোড কাজ করবে আর সিতে তো একটা লোড নিচের দিকে আছে তাহলে এটা ডিফ্লেক্টেড শেপটা কেমন হবে এটা ডিফ্লেকশনটা কেমন হবে বলেন তো এ পয়েন্টে কি ভার্টিক্যাল ডিফ্লেকশন হবে না স্যার। সি পয়েন্টে হবে সি পয়েন্টে তো ফ্রি তাই না নিচের দিকে হবে স্যার। জি স্যার। তাহলে এটা ডিফ্লেক্টেড শেপটা কিরকম হবে এই যে দেখেন এই পাশ ডিফ্লেক্ট করবে তাহলে এই কেবলের মধ্যেও একটা ডিফ্লেকশন হবে না জি স্যার। এই এই জায়গাটাতে বি পয়েন্টে স্যার। হ্যাঁ এই ডিফ্লেকশনটা কি ডেল্টা বি তাই না জি স্যার। আচ্ছা আচ্ছা এখন দেখেন আমার কি করতে হবে সেটা দেখি স্যার এখানে 0.1 ইঞ্চটা কিভাবে আসলো স্যার? এই যে সি পয়েন্টের নিচে স্যার, যে সি পয়েন্টে যে ডিফ্লেকশনটা হইল। ও আচ্ছা এটা দেখি কি বলছে কোশ্চেনে হয়তো দেওয়া থাকতে পারে ডিটারমাইন দ্য লার্জেস্ট লোড পি ও পি এর মান বের করতে হবে লার্জেস্ট লোড পি দ্যাট ক্যান অ্যাপ্লাইড এট সি মানে সি পয়েন্টে যেটা অ্যাপ্লাই করা হচ্ছে ইফ দ্য স্ট্রেস ইন স্টিল রড ইজ লিমিটেড টু 30 কেএসআই এই যে স্টিলের যে রড দেয়া আছে না এটা এই যে জি রড স্যার। এই রডের মধ্যে 30 কেএসআই স্ট্রেস আসতে পারে ম্যাক্সিমাম and vertical movement of end C must not exceed 0.1 inch মানে সি পয়েন্টের ডিফ্লেকশনটা 0.1 ইঞ্চের বেশি হওয়া বেশি যাবে হবে না না। এটাই বলছে আর কি এখন তাইলে আমাদের বের করতে হবে কি লার্জেস্ট লোড পি মানে পি এর মানটা কত আচ্ছা আমরা মানে দুইটা কন্ডিশন তো তাহলে দুইটা কন্ডিশনে আলাদাভাবে চিন্তা করি একটা কন্ডিশন চিন্তা করি যে কি চিন্তা করব স্যার আপনার ভয়েসটা কেটে কেটে আসছে স্যার। কেটে যাচ্ছে না স্যার ক্লিয়ার তো ক্লিয়ার ক্লিয়ার তো একদম আচ্ছা মানে আমার এখান থেকে আমার এন্ড থেকে প্রবলেম নেই তাই তো জি স্যার আচ্ছা তাহলে আমরা এই যে রডের মধ্যে যে 30 কেএসআই আসবে এটা এই 30 কেএসআই চিন্তা করি প্রথমে করে একটা প্রবলেম পি এর মান বের করি তারপরে হচ্ছে সি এন্ডে যেটা আসলো 0.1 ইঞ্চ সেটার জন্য আবার পি এর মান বের করব তাহলে স্যার ওই দুইটা পিটা ম্যাক্সিমাম পি হবে না? সি এন্ড যে পিটা হবে? কত হবে জানি না দেখি ক্যালকুলেট করি
Yes, sir. আচ্ছা, বেসড অন ম্যাক্সিমাম স্ট্রেসেস অন স্টিল রড, স্টিল রডে ম্যাক্সিমাম স্ট্রেস যদি আসে তাহলে কি হচ্ছে? তাহলে স্টিলের কি দেয়া আছে এখানে? স্টিলের লেন্থ দেয়া আছে স্টিল রডের 4 ফিট, এরিয়া দেয়া আছে 0.5 ইঞ্চি স্কয়ার, ই দেয়া আছে 29,000 কেএসআই বা 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6 পিএসআই। এখন তাহলে এখানে 30 কেএসআই চিন্তা করি স্ট্রেস, তাহলে স্ট্রেস যদি ম্যাক্সিমাম 30 এখানে আসে তাহলে এখানে তো এ দেয়া আছে তাই না? ক্রস সেকশন জি স্যার, এই দেওয়া আছে। এ দেয়া আছে না? জি স্যার। তাহলে লোডকে এরিয়া দিয়ে ভাগ দিলে কি হবে? স্ট্রেস পাবো আমরা। হ্যাঁ, এখান থেকে কিন্তু পাওয়া যায়। আমরা একটা ইয়া করি, দেখেন সামেশন অফ মোমেন্ট এট জিরো এতে, তাহলে এতে যদি জিরো হয়, মোমেন্ট নেই, তাহলে এটা 2 ফিট আর এটা হচ্ছে 3 ফিট। তাহলে পি ইন্টু 5 ক্লকওয়াইজ আর এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পি ইন্টু টু। পি স্টিল ইন্টু 2, তাই না? তাহলে পি ইন্টু 5 সমান 5 ইন্টু পি সমান 2 পি স্টিল। এটা মানে ইয়া করলে আর কি, মাইনাসটা ডান পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাই না? জি স্যার। ওইখান থেকে পি সমান কত? 0.4 পি এই যে স্টিল। এখানে যে পিটা দেয়া আছে, যে এখানে যে পিটা দেয়া আছে, এই পিটা হচ্ছে এখানে যে ইয়া থাকবে স্টিলের, এটার সাথে একটা রিলেশন তৈরি করলাম। এখন আমরা স্টিলের পি স্টিল কত সেটা বলেন, তার ক্রস এটা সেকশনের সিগমা সাথে, ইন্টু হ্যাঁ 30 গুণ দিব। ক্রস সেকশনের সাথে স্ট্রেস যেটা 30 আছে সেটা মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে এটার সাথে 0.4 আবার মাল্টিপ্লাই করলে তখন কিন্তু পি পাওয়া যাচ্ছে, বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তাহলে বেসড অন ম্যাক্সিমাম স্ট্রেস অফ দ্য রড, রডের ম্যাক্সিমাম স্ট্রেস চিন্তা করে আমি পি কত পেলাম? 6 কিপ। 6 কে। হ্যাঁ, কে যেন কথা বলতে চাচ্ছিলেন? স্যার 0.4 পি ওটা হ্যাঁ, স্যার পি সব আমি 0.4 ওটা স্যার। ওই যে উপরের লাইন থেকে আসছে, এই লাইনটা কি বুঝছেন কিনা সেটা বলেন আগে, তাইলেই হবে। এ পয়েন্টে মোমেন্ট নিয়ে এই যে এখানে একটা পি 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 স্টিল এসটি, এটা পিএসটি 2 ইন্টু পিএসটি, আর পি হচ্ছে পি ইন্টু টোটাল ডিস্টেন্স হচ্ছে 5, 3 আর 2 5, 5 ইন্টু পি মাইনাস 2 ইন্টু পিএসটি সমান 0। এটাকে ওই যে 2 পিএসটি কে ডান পাশে নিয়ে আসছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আমার ওই যে হোয়াইট বোর্ড, ডিজিটাল হোয়াইট বোর্ডটা কাজ করতেছে না, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে 2-3 দিন ধরে, অন্য আরেকটা ল্যাপটপে বসছি, ওইটাতে ইনস্টলেশন ঝামেলা হচ্ছে, তা না হলে কলম দিয়ে লিখতে পারতাম, এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে পারছেন কি না? না স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা, এখন তাইলে বেসড অন মুভমেন্ট এট সি, সিতে মুভমেন্ট কত হওয়া যাবে ম্যাক্সিমাম? 0.1 ইঞ্চির বেশি হয়ে যাবে। তাহলে এটা যদি 0.1 ইঞ্চ হয়,
এটা তাহলে এটা কত ইঞ্চ? এটা হচ্ছে 0.1 ডিভাইডেড বাই মানে 0. 5 এর জন্য 0.1, তাহলে 2 এর জন্য কত, 2 এর তাই জন্য না? কত? জি স্যার। ডিভাইডেড বাই 5 ইনটু 2। 2. তাহলে এই রেশিওটা ওই যে এখানে মেনটেন করতে হবে, সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এটা আসতেছে 0.04। এখান থেকে স্টিলের পি কত পেলাম আমরা? 12, তাই না? স্টিলের পি কত পেলাম? 12। তো 12.08 পাউন্ড। ওকে, আবার এখানে কি করলাম? পি এর মানটা ক্যালকুলেট করলাম, তাই না? জি স্যার। এই যে এখান থেকে নিয়ে এসে, মানে এই কোয়েশ্চনের মধ্যে এখানে পিএসটিটাকে বসালাম। পিএসটি বসালে পি পাওয়া যাবে। পি কত পেলাম? 4.83। বুঝছেন? হ্যালো, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি তো পিএসটি তে হচ্ছে আমার স্ট্রেস তো আমার দেওয়া ছিল। ওই জায়গা থেকে তো আমি স্যার পিএসটি ক্যালকুলেট করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, এখন আবার পিএসটি কি সি এর জন্য ক্যালকুলেট করব? না এখানে পি, আমি স্ট্রেস জানি, জি স্ট্রেস স্যার। থেকে পি পেলাম, জি তাই স্যার। না? হ্যাঁ, পি পেলাম কিভাবে? স্ট্রেস এই যে থেকে এরিয়া তো দ্বারা গুণ পিএসটি ধরে। বের করলাম আগে। হ্যাঁ, স্ট্রেস থেকে স্ট্রেস পিএসটি থেকে পিএসটি বের করলাম। পিএসটি কত এখানে? এখানে পিএসটি হচ্ছে 30 ইন্টু 0.5 মানে 15, জি স্যার। তাই না? ওইখান থেকে পি এর মান আসে 6। জি স্যার। আবার বেসড অন মুভমেন্ট এট সি, এখান থেকে আমরা পিএসটি পাই। তাহলে পিএসটি পাওয়ার পর এটাকে 0.4 দিয়ে আবার মাল্টিপ্লাই করব না পি পাওয়ার হ্যাঁ জন্য? স্যার, বুঝতে পারছি স্যার। ক্লিয়ার। তাইলে পি পেলাম এখানে 6, একটা কন্ডিশন ম্যাক্সিমাম স্ট্রেস, আর একটা কন্ডিশন বেসড অন মুভমেন্ট এট সি 4.83। তাহলে কোনটা নিব আমি? ছোটটা অ্যালাউ করব। স্যার অলওয়েজ ছোটটা এলাও করব? কেন, মানে এটা দেখি আমরা কেন ছোটটা নিলাম। এখন ধরেন বিষয়টা হলো এরকম যে আমি পিএসটির মান 12 ধরলাম, তাই না? 12,000 ধরলাম, জি স্যার। ধরাতে এটা আসছে। জি স্যার। আর আমি পিএসটির মান এখানে 15 ধরলাম, ধরার পরে এটা আসছে। জি স্যার। ধরি এই পিএসটির মান আমি 15 ধরতে চাই, তাহলে 15 ধরলে এই 15 তো আমি পিএসটি এখান থেকে জানি। এখানে যদি বসাই, পি এর মান পাচ্ছি 6। জি স্যার। পি এর মান যদি 6 পাই, এই পি এর মান যদি এখানে 6 বসাই, তাহলে পিএসটি কত পাচ্ছি? 15 পাচ্ছি। জি স্যার। তাহলে এখানে এই যে পিএসটি যদি 15 চিন্তা করি, ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে পিএসটি 15 যদি হয়, তাহলে ডেল্টার মানটা কি 0.04 থেকে বড় হবে না ছোট হবে? এই যে পিএসটি যদি উপরে বসাই, তাহলে এটা পারবে না 0.4, জি 0.04। স্যার, এটা পারবে। কিন্তু আমার এটা অ্যালাউ করে কত এখানে? 0.1 এ এলাও করা। ও এটা এলাও করা হচ্ছে স্যার 0.1 ইনটু 2। 0.1 এর জন্যই তো এটা 0.04 আসলো, তাই না? জি স্যার। এটা যদি 0.04 থেকে বেড়ে যায়, তাহলে এটাও তো বেড়ে যাবে।
তাহলে আমি কি তার চেয়ে বেশি পি নিতে পারবো? না স্যার, তার চেয়ে বেশি কিনতে পারবো না। হ্যাঁ। আবার যদি এটা যদি 12 না হয়ে এটা ধরলাম 20 চলে আসলো পিএসটি, তাহলে 20 আসলে তো এখানে পি এর মান চলে আসতো 6 এর উপরে, তাই না? জি স্যার, 6 এর উপর চলে আসতো। তা এখানে কি 20 অ্যালাউ করবে? না স্যার, তখন কারণ তো আমার তখন পি হতে স্ট্রেস পারবে। তখন স্ট্রেস বেড়ে যাবে না? জি স্যার। স্ট্রেস তো 30 এর বেশি ধরা যাবে না। তার মানে কোনটা নিতে হবে ঘুরে ফিরে? এই ছোটটা নিতে হবে। এই স্মলেস্ট ভ্যালু, তাই না? জি স্যার। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। হ্যালো। না স্যার, প্রবলেম না নেই। স্যার। আচ্ছা, তাইলে আমরা এখন 3 নাম্বার এক্সাম্পলে যাই। A uniform concrete slab of total weight W is to be attached as shown in figure. এই ফিগার কনক্রিট স্ল্যাব, তাই না? এটা হচ্ছে কনক্রিট স্ল্যাব। এই কনক্রিট স্ল্যাবটা ওয়েট হচ্ছে ডব্লিউ। এটা কোথায় অ্যাটাচড? টু টু রডস, দুইটা রডের মধ্যে অ্যাটাচ করা। হোজ লোয়ার এন্ডস আর অন দ্য সেম লেভেল। তার মানে কি এটা কি হরিজন্টাল আছে, তাই না স্ল্যাবটা? জি স্যার। জি স্যার। ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য রডস। মানে এই যে দুইটা রড, এই যে এটা একটা রড, এটা একটা রড, মানে কেবল বা রড যাই বলেন, এটার এরিয়া ক্যালকুলেট করতে হবে সো দ্যাট দ্য স্ল্যাব উইল রিমেন লেভেল। মানে ক্রস সেকশন ক্যালকুলেট করতে হবে। মানে যখন এই রড দুইটা আমি এখানে রডের মধ্যে স্ল্যাবটাকে হ্যাঙ্গিং অবস্থায় রাখলাম, রাখার পরে স্ল্যাবটা তো কিছুটা ডিফ্লেক্ট করে নিচে আসবে, নিচে চলে আসবে না? জি স্যার। নিচে চলে আসার পরেও সে হরিজন্টালি থাকবে, বুঝছেন? এখান থেকে কি জি মিন স্যার। করে যে এই প্রথম রডটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর দ্বিতীয় রডটা হচ্ছে স্টিল দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন না? জি স্যার। আর প্রথম রডের লেন্থ হচ্ছে 4 ফিট, দ্বিতীয় রডের লেন্থ 6 ফিট। প্রথম রড হচ্ছে 10,000 কেএসআই, এটা হচ্ছে 29,000 কেএসআই মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন এটার ক্রস সেকশন কত হওয়া উচিত যাতে করে দুইটা ডিফ্লেকশন সমান হয়? এই স্ল্যাবটা যখন ডাউন হয়ে ধরে এখানে চলে আসবে, তাহলে এখানে ডিফ্লেকশন আর এখানে ডিফ্লেকশন তো সেম হবে। সো এই ডিফ্লেকশন দুইটাকে আমি সমান লিখতে পারি, বুঝছেন? জি স্যার। এখন এখান থেকে আমি সলভ করব যে তাইলে ক্রস সেকশন কত হওয়া উচিত। এখন দেখেন, আমরা যদি মোমেন্ট নেই, এই প্রবলেমগুলো করে দেয়া আছে, আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি অ্যালুমিনিয়ামের এখানে মোমেন্ট নেই, মানে এই পয়েন্টে, তাহলে কি হচ্ছে? এখানে ফোর্স কয়টা? মূলত এই যে 3টা ফোর্স, কিন্তু 3টা। অ্যালুমিনিয়ামের একটা ফোর্স, স্টিলের রডের একটা ফোর্স, আর টোটাল ওয়েটের একটা ফোর্স। স্ল্যাবের ওয়েটটা কোথায় কাজ করবে? স্যার, মাঝ নিচের বরাবর দিকে। হ্যাঁ, স্ল্যাবের মাঝ বরাবর। এটার লেন্থ কত? 10 ফিট। মাঝখান বরাবর, একদম 5 ফিট তাহলে বরাবর। এদিকে 5, এদিকে 5, তাই তো?
3 আর 2 5, 4 আর 1 5। এখন আমি 3টা আননোন, আমি কিন্তু 2টা ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো। সামেশন অফ fx এখানে অ্যাপ্লাই করে লাভ নাই। fy এবং মোমেন্ট অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমার একটা আননোন থেকে যাবে। এটা হচ্ছে স্যার ইনডিটারমিনেট। হ্যাঁ, রাইট, এই ইনডিটারমিনেট, রাইট। এখন দেখেন, আমি তাইলে এই সামেশন অফ মোমেন্ট অ্যালুমিনিয়ামে নেই, নিলে 2 ইন্টু ডব্লিউ ক্লকওয়াইজ, আর 2 আর 4 হচ্ছে 6 ইন্টু পি স্টিল মাইনাস, তাহলে 6 ইন্টু পি স্টিল সমান 2 ইন্টু ডব্লিউ। এখান থেকে পি স্টিল কত আসে? 1/3 ডব্লিউ। আবার সামেশন অফ এফআই যদি করি তাহলে বাকিটা পাওয়া যাবে, কারণ এই পি অ্যালুমিনিয়াম প্লাস পি স্টিল সমান সমান ডব্লিউ, তাই না? দুইটা মিললেই তো ডব্লিউটাকে ক্যারি করবে। একটা যদি 1/3 হয় আর একটা 2/3 হবে, সেটাই তো আসছে আমাদের, তাই না? জি স্যার। বুঝছেন? এই যে একটা 1/3, তাহলে আরেকটা 2/3 আসবে। এই যে অ্যালুমিনিয়াম নিচ্ছে 2/3 আর স্টিল নিচ্ছে 1/3, ঠিক আছে? এখন দেখেন, এখানে আমরা যেটা করব, আমরা কিন্তু আমাদের কিন্তু ইয়া দিয়ে দিতে পারতো, স্ল্যাবের ওয়েট দেওয়া হয়নি, তাইলে আমি লোডটা কত বের করে ফেলতে পারতাম এখান থেকে, তাই না? স্যার স্ল্যাবের জি ওয়েট স্যার। দেওয়া থাকলে তো ডিটারমিনেন্টই হতো এটা। হ্যাঁ, স্ল্যাবের ওয়েট যদি দেওয়া থাকতো তাহলে তো এটা ডিটারমিনেন্ট হতো। হুম, স্ল্যাবের ওয়েট দেয়া নাই। আচ্ছা, কিন্তু স্ল্যাবের ওয়েট দেওয়া, এটা আসলে ডিটারমিনেটই হবে, বুঝছেন? স্ল্যাবের ওয়েটটা দেওয়া না দেওয়া একই কথা। এখানে ডব্লিউ রেশিওতেই কিন্তু কাটাকাটি, এটা কাটা পড়ে যায়। কিন্তু আমাকে ওই যে এই ডিসপ্লেসমেন্ট বা ডিফরমেশনের হেল্প নিতে হচ্ছে আর কি অঙ্কটা করার জন্য। এটা ইনডিটারমিনেট না, এটা ডিটারমিনেটই হবে। প্রথমে যেটা বললাম এটা ভুল বললাম, ডিটারমিনেট এটা। আচ্ছা, এই ডিফরমেশন দুইটা তো সমান, তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি পিএল বাই এই। তো পি কত স্টিলের জন্য? 1/3 ডব্লিউ। তারপরে এল কত? এল বলে দেয়া আছে 6 ফিট। 6 ফিট ইন্টু 12 মানে ইঞ্চিতে কনভার্ট করলাম। এ কত? স্টিলের এটাই তো আমার জানা দরকার, তো এটা এ স্টিল হিসেবে রাখলাম। আর এটা হচ্ছে 29,000 কেএসআই স্টিলের ই দেয়া আছে। এভাবে অ্যালুমিনিয়াম। তো এখান থেকে আমরা স্টিল আর অ্যালুমিনিয়ামের ক্রস সেকশনের রেশিও পেলাম, বুঝছেন? জি স্যার। ক্রস সেকশনের রেশিওটা এটা। এখন যদি বলেন যে ক্রস সেকশন কত, তাহলে ডব্লিউর মানটা জানতে হবে। ডব্লিউর মান জানলে ক্রস সেকশন পাওয়া যাবে। আমাদের ক্রস সেকশনাল এরিয়া বের করতে বলেনি, বললো যে রেশিও অফ দা এরিয়াস। আমার রেশিও বের করলেই হচ্ছে, ডব্লিউ দেওয়া থাকলে এরিয়া বের করা যেত আর কি, এই ব্যাপার। তো এগুলো খুব কঠিন কিছু না, আপনাদের এরকম এরকম না হলেও কাছাকাছি প্রবলেম ইন্টারমিডিয়েটে হয়তো ছিল। ইনডিটারমিনেট না থাকলেও ডিটারমিনেট, আমি জানি না ফিজিক্সে থাকার কথা ছিল না নাকি। ওই যে মডুলাস অফ ইলাস্টিসিটির অঙ্ক টঙ্ক ছিল না, জি স্যার ছিল। ওই টাইপেরই মোটামুটি।
ওপেন করে দেখতে পারেন ওই রকম মিলে কিনা। আচ্ছা, মিলক না মিলক এটা পারা যাবে না? জি স্যার। আচ্ছা, স্যার এখানে ডেলটা স্টিল এবং অ্যালুমিনিয়াম সমান ধরছি কেন? সমান কেন ধরলাম? জি স্যার। এটা বের করতে হবে, so that slab will remain level, বুঝছেন? জি স্যার। তো সমান হবে না? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখি আরো আছে কি নাই রিলেটেড। ও, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট এখানে আলাদা করে দেয়া আছে, বুঝছেন? ওইগুলো সবগুলোই ডিটারমিনেট। এজন্যই মনে হচ্ছিল, যাই হোক পরে তো আমরা কারেকশন করে নিলাম, তাই না? জি স্যার। এখানে একই কথা বলা আছে, একটু আগে যা বললাম স্যারের শীট থেকে। এখানে কয়টা প্রবলেম? এখানে 3টা প্রবলেম, 4টা 5টা থার্মাল স্ট্রেসের বিষয় আছে এখানে। দেখি আস্তে আস্তে সবগুলোই দেখি, পারা যাবে। এখানে দ্য টু ভার্টিক্যাল রডস, এই যে এ এবং বিতে যে ঝুলানো আছে দুইটা, লেন্থ হচ্ছে 4 ফিট 6 ফিট, attached to the light rigid bar মানে এই বারটা হরিজন্টাল, আর আইডেন্টিক্যাল except for length, মানে এই রড আর এই রড হচ্ছে আইডেন্টিক্যাল মানে কি? তার ম্যাটেরিয়াল প্রপার্টি সেম, ক্রস সেকশনাল এরিয়া সেম, এক্সেপ্ট লেন্থ। এবং লেন্থ তো বলেই দেওয়া আছে যে এটার লেন্থ হচ্ছে 4 ফিট 6 ফিট, বুঝছেন? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আইডেন্টিক্যাল মানে হচ্ছে তার ম্যাটেরিয়াল সেম, এই এতে যে রড লাগানো আছে বিতে যে রড লাগানো আছে তাদের ক্রস সেকশনাল এরিয়াও সেম, লেন্থটা ডিফারেন্স। বিফোর দ্য লোড ডব্লিউ ওয়াজ অ্যাটাচড, এই যে ডব্লিউ লোড এখানে অ্যাটাচড করা হচ্ছে এই বারের এক এন্ডে। বিফোর দ্য লোড ডব্লিউ ওয়াজ অ্যাটাচড, ডব্লিউ দেওয়ার আগে দ্য বার ওয়াজ হরিজন্টাল, মানে ডব্লিউ দেওয়ার আগে হরিজন্টাল ছিল, অ্যান্ড দ্য রড ওয়ার স্ট্রেস ফ্রি, রডের মধ্যে কোনো স্ট্রেস ছিল না, মানে রডের কোনো সেলফ ওয়েট মনে হয় নাই। মানে এই যে হরিজন্টাল বারটা তার সেলফ ওয়েট ধরা হচ্ছে না এখানে, হ্যাঁ, সেলফ ওয়েট নাই, যেহেতু স্ট্রেস ফ্রি মানে কি তার মধ্যে কোনো ইয়া নাই। আর লোড যদি তার ওয়েট যদি থাকেও তারপরেও তার মধ্যে স্ট্রেস আসবে না। তবে এই রড দুইটাতে আসবে, রড দুইটাতে যেহেতু স্ট্রেস ফ্রি বললো, রড হচ্ছে পয়েন্টে একটা রড বি পয়েন্টে একটা রড, তো রড যেহেতু স্ট্রেস ফ্রি বললো তার মানে ডব্লিউ দেওয়ার আগে রডের উপরে নিচে যে এই বারটা লাগানো বা বারের কোনো ওয়েট কাজ করছে না, বারের ওয়েট নাই, ওয়েট থাকলে কিন্তু নিচের দিকে টান দিত, তখন এই দুইটা রডে স্ট্রেস আসতো। তো এখান থেকে ক্লিয়ার যে এই বারের কোনো ওয়েট নাই এবং এখানে দেওয়াও নাই কোথাও। ডিটারমাইন দ্য লোড ইন ইচ রড, প্রত্যেকটা রডে লোড কত বের করতে বললো যদি ডব্লিউর মান 6,600 পাউন্ড হয়।
বুঝছেন? কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। এখন দেখেন এখানে একটা সাপোর্ট আছে, এখানে এখানে একটা ফোর্স কাজ করবে, এখানে একটা ফোর্স কাজ করবে, তিনটাই কিন্তু ভার্টিক্যাল, তাই না? জি স্যার। ভার্টিক্যাল ফোর্স কাজ করবে, এখানে একটা ভার্টিক্যাল, এখানে একটা ভার্টিক্যাল, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে। তাহলে তিনটা কিন্তু আননোন, কিন্তু তিনটা। সো আমাকে ওই ইকুয়েশন পাবো আমি, সামেশন অফ এফ ওয়াই এবং মুভমেন্ট। তাহলে আমার সলভ করা যাবে না, সেটা সলভ করতে হবে অন্যভাবে, এই ডিফরমেশনের হেল্প নিয়ে। এখন দেখেন পিন সাপোর্টে যদি আমি মুভমেন্ট নেই, এই যে এখানে, এই যে পয়েন্টে, তাহলে পি এ ইন্টু 4 প্লাস পিবি ইন্টু 8 সমান এই ডব্লিউ ইন্টু 10, ঠিক আছে? ডব্লিউ হচ্ছে 6600 পাউন্ড। মানে এই যে সামেশন অফ মোমেন্ট নিলাম, তিনটা ফোর্স আসলো, এ পয়েন্টের ফোর্সটা আসবে না, এই পয়েন্টের ফোর্স আসবে না, যেহেতু এই পয়েন্টে মোমেন্ট নেওয়া হচ্ছে পিন সাপোর্টে। এটা একটা ইকুয়েশন। আবার আমরা যদি এফআই করি, তাহলে কিন্তু এই তিনটাই আসবে, 1 2 3, তিনটাই আসবে। তো এফআইটা এখানে আর করে নাই, কারণ এই পয়েন্টের রিঅ্যাকশন তো আমার বের করার দরকার নাই। এখন যেটা করলো, ডিফ্লেকশন থেকে একটা করলো, রিলেশন তৈরি করলো। এখানে দেখেন এটা তো ডিফ্লেক্ট করবে, তাহলে আমি ধরে নিই বি পয়েন্টে ডিফ্লেকশন হচ্ছে ডেল্টা বি, এ পয়েন্টে ডিফ্লেকশন হচ্ছে ডেল্টা এ। তাহলে এর ডিফ্লেকশন আর বি এর ডিফ্লেকশনের মধ্যে রেশিওটা কি, সম্পর্কটা কি বলা যাবে? হুম, হুম। এ ডিফ্লেকশন বাই 8 আর ডিফ্লেকশন বাই 4। ডেল্টা এ বাই 4 সমান ডেল্টা বি বাই কত? ডেল্টা বি বাই 8 হবে। রাইট, রেশিওটা সেম হবে, তাই না? সিমিলার জি ট্রায়াঙ্গেল। স্যার। এই যে এটা করলো এখানে, এখান থেকে ডেল্টা এ মানে কি, এই যে এ, এটা হচ্ছে বি, এখান থেকে পি এর সাথে পিবির একটা রিলেশন তৈরি করলো। এখানে একটা পি এ পিবি রিলেশন ছিল না ইকুয়েশন 1 এ? জি স্যার। এখানে আরেকটা রিলেশন পাইলো, তাহলে এখান থেকে কি পি এ পিবি পাওয়া যাবে না এখন? জি স্যার, পিবি তে যদি পিএম এর সাথে অবস্থা। হ্যাঁ, তাইলে এটা পাওয়া যাবে 6000 পাউন্ড 4500 পাউন্ড। এই তো প্রবলেম সলভ। বুঝছেন কিনা দেখেন। বুঝতে পারছি স্যার। তাহলে ডিফ্লেকশন থেকে আরেকটা ইকুয়েশন তৈরি করলাম আমরা, তাই না? জি স্যার। আর যদি আমি এই যে সামেশন অফ এফ ওয়াই অ্যাপ্লাই করি এখন, তাহলে এই যে সাপোর্টের যে রিঅ্যাকশন সেটাও বের করা যাবে, করা যাবে না? জি স্যার, যাবে ডাব্লিউ জানি, পিএ জানি, পিবি জানি, তাহলে পয়েন্টটা বের করা যাবে রাইট। পয়েন্ট সাপোর্টে। সো ওইটা আর আমরা আমাদের দরকার নাই, যেহেতু এই জন্য ওই ইকুয়েশনটা অ্যাপ্লাই করা হয়নি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, বুঝতে কি কষ্ট হয়ে যাচ্ছে না? না বুঝলে বলেন যে বুঝতে অসুবিধা হচ্ছে। না স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এক্সাম্পল 2 দেখি। এক্সাম্পল 2 হচ্ছে একটা রিজিড বার, এই যে বারটা হচ্ছে রিজিড বার এবিসিডি,
এই বারের মধ্যে বি পয়েন্টে একটা সাপোর্ট আছে, তাই না? পিন সাপোর্ট, পিন কানেক্টেড বিতে, আর এতে একটা রড লাগানো আছে ভার্টিক্যাল, সিতে একটা রড লাগানো আছে ভার্টিক্যাল। রডগুলো আবার অপর পাশে আটকানো। Initially horizontal, assuming that the bar was initially horizontal. এই যে এবিসিডি যে বারটা এটা হরাইজন্টাল আছে এখন বর্তমানে, মানে লোড দেওয়ার আগে। and the rods stress free, মানে এই রড হচ্ছে সি পয়েন্টে যে রড আছে এটা, আর এ পয়েন্টে যে রড আছে এটা, এগুলো হচ্ছে স্ট্রেস ফ্রি। জি স্যার। মানে বোঝা যাচ্ছে এবিসিডি যে রিজিড বার, তার কোনো ওয়েট এখানে কাজ করতেছে না, এটাই প্রমাণ। Determine the stress in each rod after the load apply, after the load আচ্ছা after the load দুইবার চলে আসছে, সরি। Determine the stress in each rod after the load P সমান 20 কিউবস is applied, মানে P এর মান যদি 20 হয়, অ্যাপ্লাই করা হয় ডি পয়েন্টে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে এই সিতে একটা টেনশন আসবে না, এটা ডাউন হয়ে গেলে? জি স্যার, এটা টেনশন আসবে স্যার। আবার এ পয়েন্ট আবার উপরে উঠে যাবে, তখন এতেও টেনশন আসবে, তাই না? জি স্যার। তাহলে এই দুইটার মান কত, ফোর্স দুইটার মান কত সেটা বের করতে হবে। ডিটারমাইন দ্য স্ট্রেস, আচ্ছা স্ট্রেস বের করতে হবে, তো লোড বের করতে পারলে তো স্ট্রেসও বের করা যাবে, এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে, তাই না? জি স্যার। ব্যাপার না। এখন দেখেন এখানে ফোর্স কয়টা টোটাল? ফোর্স হচ্ছে স্যার 3টা স্যার। এই সিতে একটা, বিতে তে একটা, এতে আর একটা। এতে একটা। আর ডিতে তো একটা জানা ফোর্স আছে, তাই না? অজানা ফোর্স হচ্ছে 3টা। তাহলে বি পয়েন্টের ফোর্স তো আমাদের বের করার কথা বলেনি, তাই না? না স্যার। সেই জন্য আমরা বিতে মুভমেন্ট নিব। বিতে মুভমেন্ট নিলে কি হবে? বিতে প্রমাণ স্যার এ আর সি এর মধ্যে একটা রিলেশন পাবো। এতে যেটা লাগানো আছে এই রডটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর সিতে যেটা লাগানো আছে এটা হচ্ছে স্টিলের। স্টিলের। তাহলে পি অ্যালুমিনিয়াম ইনটু 4, তাই না? মোমেন্ট জি স্যার। পি অ্যালুমিনিয়াম ইনটু হচ্ছে 4 আর অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ স্যার। তাহলে মাইনাস। আর একটা হচ্ছে সি পয়েন্টে যেটা আছে পি এটা স্টিল ইনটু 2, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। আর ডি পয়েন্টে যে 20 কিউব আছে 20 ইনটু 4, এটা এটা ক্লকওয়াইজ। তার মানে এটা সমান বাকি দুইটা লেখা যায়। জি স্যার। এই যে ইকুয়েশন লিখে এটা পাওয়া যাচ্ছে। 4 ইন্টু অ্যালুমিনিয়ামের ফোর্স প্লাস 2 ইন্টু স্টিলের ফোর্স সমান 4 ইন্টু 20,000 পাউন্ড। 20 কিউবকে পাউন্ডে কনভার্ট করে ফেলছে। আর 4 হচ্ছে মুভমেন্টের জন্য যে ডিস্টেন্স, মুভমেন্ট আর্ম। তো যেহেতু আমাকে স্ট্রেস বের করতে বললো, তাহলে আমি স্ট্রেসে কনভার্ট করে ফেলতে পারি লোডকে। যে পি অ্যালুমিনিয়াম হচ্ছে সিগমা অ্যালুমিনিয়াম ইন্টু এ অ্যালুমিনিয়াম, আর পি স্টিল মানে সিগমা স্টিল ইন্টু এ স্টিল। এখান থেকে একটা ইকুয়েশন আমরা পাই আর কি। এটা বোঝা গেল, এটা মোমেন্ট থেকে জি এটা স্যার। পেলাম, ইকুয়েশন 1। আবার এখানে ডিফ্লেকশনের যে রিলেশন, এখানে সি পয়েন্টে ডিফ্লেকশন ধরে নিলাম ডেল্টা স্টিল, আর এতে ডিফ্লেকশন ধরে নিলাম ডেল্টা অ্যালুমিনিয়াম। তাহলে রেশিওটা কি হবে? ডেল্টা স্টিল বাই 2 2 আর সমান ডেল্টা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বাই 4। হ্যাঁ, এই যে এটা। তাহলে এখান থেকে এই যে পিএল বাই এ ই অথবা সিগমা এল বাই ই লেখা যায়। তো এখান থেকে সিগমার সাথে সিগমার একটা রিলেশন আসবে। এই দুইটা ইকুয়েশন সলভ করলে কি হবে? সিগমা পাওয়া যাবে না দুইটা?
জি স্যার। এটাই, ঠিক আছে? তো জি স্যার, বুঝতে পারছি। সবগুলো মোটামুটি একই টাইপের কিন্তু, হ্যাঁ। কারো কোয়েশ্চেন থাকলে এখানে বলেন, তারপরে সামনে আগাই। প্রবলেম আছে কারো? না স্যার। না স্যার। ঠিক আছে। 3 নাম্বার, আচ্ছা, ট্রাই ইয়োরসেলফ। দেখি আমরা এটা কি বলছে। A rigid bar is supported by a pin at A, এই যে A পয়েন্টে বারটা লাগানো, and two linearly elastic wires at B, and এর পরে সি হবে, সি শব্দটা এখানে মুছে গেছে, তুলতে ভুলে গেছে আর কি, এটা বুঝতে পারতেছি। বি এবং সি তে দুইটা অয়েল কেবল লাগানো বা কয়েল লাগানো, ঠিক আছে? ওয়্যার দুইটার হাইট কত? 6 মিলিমিটার আর স্যার একটা হাইট দেওয়া, স্যার হাইট দেওয়া না, এরিয়া দেওয়া আছে স্যার। এ থেকে এই পর্যন্ত ভার্টিক্যালি কত? 1 মিটার। 1 মিটার। এখানে দেখেন নিচে 0.5, 0.5, 0.5। তাহলে এখান থেকে কি হাইট পাওয়া যাবে কিনা আমরা দেখি। এটা যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এটা কত? 1, তাই না? স্যার এটা 1। এটা হচ্ছে 0.5, এই যে এতটুকু এতটুকু, তাই না? জি স্যার। তাহলে টোটাল 1.5, 1.5 এ কত? 1। 1। তাহলে 0.5 এ কত? 0.5 ডিস্টেন্সে এখান থেকে, মানে 1 এর 3 ভাগের 1 ভাগ হবে, 0.33 হাইটটা, তাই না? জি স্যার। সিমিলার ট্রায়াঙ্গেল, এই বড় ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, হ্যাঁ। হাইট 1 আর এদিকে কত? 1.5। 1.5। তাহলে 1 বাই 1.5 সমান length of B divided by 0.5 লেখা যায়। জি স্যার, লেখা যায়। তাহলে LB কত? হুম, 0.33, জি স্যার। আর এটা হবে 0.67, আর এটা হচ্ছে 1, ঠিক আছে? সমান 3 ভাগে ভাগ হবে হাইট। এটার হাইট 0.33, এটা 0.66, আর এটা হচ্ছে 0.1, ঠিক আছে? সিমিলার ট্রায়াঙ্গেল, অথবা আপনারা এক কাজ করতে পারেন, tan থিটা দিয়ে অ্যাঙ্গেল বের করেন, অ্যাঙ্গেল বের করে পরে আবার ছোট ট্রায়াঙ্গেলের জন্য এটা হাইট বের করতে পারবেন, তাই না? এটা জিওমেট্রিক ব্যাপার। তাহলে বি পয়েন্টের ওয়্যারের লেন্থ হচ্ছে 0.33, সি পয়েন্টের ওয়্যারের লেন্থ হচ্ছে 0.67। এটা পরে কাজে লাগবে, হয়তো আগেই বের করলাম আমি। The area of the wire B is 60 millimeter square. বি তে যে ওয়্যার সেটার এরিয়া দেয়া আছে, এবং সি তে যে ওয়্যার সেটার এরিয়া দেয়া আছে 120 মিলিমিটার স্কয়ার। এটা 60, এটা 120 মিলিমিটার স্কয়ার। Determine the reaction at A, B and C caused by the applied loads. P is equal to 6 kilonewton. করা যাবে, অবশ্যই করা যাবে। এটাকে মানে এখানে এরকম ভাবে চিন্তা করা হচ্ছে আর কি। এভাবে এই যে ফোর্স গুলোর এই কম্পোনেন্টটাকে যদি আপনি নিয়ে নেন,
তাহলে এই কম্পোনেন্ট গুলো কি হবে? এগুলো হবে না, জি স্যার। এটা হবে এটা, এটা হবে এটা, আর এটা হবে এটা। তাহলে এখান থেকে আমরা কি এই 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 ফোর্স গুলো বের করতে পারবো? এই যে এই ফোর্স আর এখানে যে একটা ফোর্স থাকবে সেটা বের করা যাবে? যাবে স্যার। আচ্ছা, এটার অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হলো এটা? অ্যাঙ্গেলটা বের করেন তো। থিটা সমান কত? বের করেন। কত আসে থিটা? 1/1.5 স্যার 33.69। 1/1.5 স্যার 10 থেকে যদি আমি ধরি 10 equal to গুণ করলাম। 33 না? হ্যাঁ, 33 পয়েন্ট সামথিং। জি স্যার। এটা ঠিক আছে। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটাও তো সেম, তাই না? তাহলে 6 কিলো নিউটনের এই কম্পোনেন্ট কত হবে? বলেন। 6 ইন্টু cos 33 পয়েন্ট সামথিং যেটা আসছে সেটা আসবে। কত আসে? এই কম্পোনেন্টটা আসবে 6 cos 33 পয়েন্ট সামথিং যেটা আসে স্যার এটা হবে। 4.99 আসে। তাহলে এটা হচ্ছে 5 ধরলাম, হ্যাঁ? আচ্ছা স্যার। এটা 5 হবে এই ফোর্সটা, জি স্যার। তাই না? জি আর স্যার। এটাকে আমি পিসি পিসি ওয়াই ধরে নিই, আর পিবি ওয়াই ধরে নিই। এখান থেকে পিসি ওয়াই আর পিবি ওয়াই কি বের করা সম্ভব? জি স্যার। ওই মোমেন্ট নিব হচ্ছে পিনটা মোমেন্ট নিতে স্যার পিসি আর পিবির মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে। রাইট। তো তারপরে কি এটাকে এখানে অ্যাঙ্গেল দিয়ে ট্রান্সফার করে ফেলা যাবে না এই এই লোডে? জি স্যার অ্যাঙ্গেল। বুঝছেন ঘটনা? জি স্যার। কারণ আমি তো বি এর হাইটটাও জানি সি এর হাইটটাও জানি, সো হচ্ছে রাইট, এ থেকে যদি আমি ট্রায়াঙ্গেল ধরি তাহলে হচ্ছে অ্যাঙ্গেল বের করা যাবে। হ্যাঁ, কনভার্ট করে ফেলবেন। পিবিওয়াই থেকে পিবি বের করে ফেলবেন, আর পিসিওয়াই থেকে পিসি বের করে ফেলবেন, তাই না? জি তো এটা স্যার। একটু বাঁকা হওয়ার কারণে একটা অ্যাঙ্গেলের বিষয় চলে আসছে, আর বাকি সব কিন্তু সিমিলার মোটামুটি। ধরেন কিরকম, এটার মতোই, তাই না? জি স্যার। সো এভাবেই সলভ করবেন, করে অ্যাঙ্গেল দিয়ে মাল্টিপ্লাই করে বা ভাগ দিয়ে রেড থেকে ব্ল্যাকে কনভার্ট করবেন, তাইলে হয়ে যাবে। ঠিক আছে? স্যার আমি তো যদি রেটে কনভার্ট করতে চাই তাহলে তো হচ্ছে আমার অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে গুণ করা লাগবে, আর যে রেট থেকে ব্লেকে কনভার্ট করতে গেলে তো অ্যাঙ্গেল দিয়ে আমি ভাগ দিব না তাহলে। হুম, ভাগ দিতে হবে। এটা আপনি একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করবেন, তাইলেই হবে। আচ্ছা স্যার। কোঅর্ডিনেট সিস্টেমে চিন্তা করলেই হবে। এরকম ধরেন রেড যেটা, এই, তাই না? তাহলে স্যার। এটাকে আমি এরকম চিন্তা করি, রেড হচ্ছে এটা, এই যে এটা। তাহলে এটা কি হবে? ব্ল্যাকটা কি হবে? এরকম হবে না? জি স্যার অ্যাঙ্গেল করতেছে। হ্যাঁ। তাহলে এটা কত? 33 পয়েন্ট সামথিং।
তাহলে এটা কত? এটা হবে স্যার cos মানে PV তাই cos না? 33 something. এটা বের করতে গেলে এটার থেকে যদি আমি ইউআই এ কনভার্ট করি, এটার সাথে cos থিটা মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাবে। তাহলে এত ইনটু cos থিটা সমান এটা যদি হয়, তাহলে এটা হচ্ছে এটা ভাগ cos থিটা, এজন্য ভাগ জি দিতে হবে। এটা কিন্তু ওই কোঅর্ডিনেট সিস্টেমে গেলেই আপনি বুঝে যাবেন। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। থার্মাল স্ট্রেস, স্টিলের মধ্যে থার্মাল স্ট্রেস আসে বা কনক্রিটে বা অন্য কোথাও আসতে পারে। এটার জন্য থার্মাল স্ট্রেসের জন্য কিন্তু ডিফর্মেশন হয়, হয় না? থার্মাল স্ট্রেস বুঝেন? হুম, টেম্পারেচার চেঞ্জ করলে যে লেন্থের বৃদ্ধি চেঞ্জ, হ্যাঁ, টেম্পারেচার বাড়লে লেন্থ বাড়ে। লেন্থ বাড়ে মানে কি? লেন্থ বাড়ে ইলংগেশন মানে হবে, ইলাঙ্গেশন হচ্ছে। মানে স্ট্রেন হবে। তো স্ট্রেন হলে তো স্ট্রেসও হবে, জি তাই স্যার। না? এটা কি টেম্পারেচার স্ট্রেস বলে বা থার্মাল স্ট্রেস বলে। তো টেম্পারেচারের চেঞ্জের জন্য যেই ডিফ্লেকশনটা হয়, সেই ডিফ্লেকশনটাকে আমরা এখানে বলতে চাচ্ছি ডেল্টা টি। ডেল্টা টি মানে টেম্পারেচার চেঞ্জের কারণে যেই ডেল্টা আসতেছে সেটা, সেটার ফর্মুলা হচ্ছে আলফা ইন্টু এল ইন্টু ডেল টি। তিনটা পার্ট, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে এল, আর একটা হচ্ছে ডেল্টা টি। একটা অবজেক্ট যদি বেশি লম্বা হয় তাহলে তার তুলনামূলক ইলংগেশনও বেশি হবে, আর একটা অবজেক্ট যদি কম লম্বা হয় তাহলে তার ইলংগেশনও কম হবে। এই জন্য এল মাল্টিপ্লাই করতে হবে। আর টেম্পারেচারের চেঞ্জ যত বাড়বে ইলংগেশন তত বাড়তে থাকবে। মানে ধরি এখন টেম্পারেচার 30 ডিগ্রি, আমি একটা স্টিলকে 30 ডিগ্রি থেকে 200 ডিগ্রিতে নিয়ে গেলাম, তাহলে তার টেম্পারেচার বাড়লো 170। আর যদি আমি 200 ডিগ্রি না করে করি 500 ডিগ্রি, তাহলে তো তার লেন্থ আরো বাড়বে, তাই না? তো জি টেম্পারেচার স্যার। চেঞ্জের সাথে রিলেটেড, লেন্থের সাথেও রিলেটেড। আর আরেকটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে থার্মাল কোএফিসিয়েন্ট, মানে প্রতি ডিগ্রি লেন্থ বাড়ার জন্য এটা কি পরিমাণ ইনক্রিজ করবে সেটা, এটা হচ্ছে আলফা। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট হচ্ছে এত পার ডিগ্রি সেলসিয়াস। প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা একটা ফ্যাক্টর আছে, ওইটা এল এর সাথে কাজ করবে। ঠিক আছে? জি স্যার। সো আলফা এল ডেল্টা টি। এখানে প্রবলেম আছে একটা, ব্রোঞ্জ বার 3 মিটার লং, এই যে 3 মিটার লং ব্রোঞ্জের একটা বার, ক্রস সেকশন বলে দেয়া আছে 320 মিলিমিটার স্কয়ার। স্কয়ারটা সাবস্ক্রিপ্ট হয়ে গেছে, সুপারস্ক্রিপ্ট হওয়ার কথা। ইজ প্লেসড বিটুইন টু রিজিড ওয়ালস, দুইটা রিজিড ওয়ালের মাঝখানে আছে। এট এ টেম্পারেচার অফ -20 ডিগ্রি সেলসিয়াস, মানে -20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে আছে। এন্ড গ্যাপ 25 মিলিমিটার, মানে এখানে 25 মিলিমিটার একটা গ্যাপ আছে একটা ওয়ালের সাথে। Find the temperature at which the compressive stress in the bar will be 35 MPa. আচ্ছা, আমি একটু থামি। এখন এই 3 মিটার লেন্থ, এখানে গ্যাপ আছে 25 মিলিমিটার। আমি যদি এটাকে টেম্পারেচার -20 থেকে বাড়াতে থাকি তাহলে তার লেন্থ বাড়তে থাকবে না? জি স্যার। আচ্ছা, বাড়তে বাড়তে একটা সময় কি এই ওয়ালের সাথে টাচ লাগবে না? জি স্যার। এই ওয়ালের সাথে যে টাচ লাগবে, টাচ লাগার মুহূর্তে স্ট্রেস কত? এটা হচ্ছে স্যার থার্মাল জিরো। স্ট্রেসটা মানে 0। থার্মাল স্ট্রেস আসবে, কিন্তু ওই মানে ওই ওয়াল থেকে তো আর প্রেসার দিবে না তাকে,
ওয়ালে স্যার লাগানো একবার ওয়ালে লাগানো লেগে হবে। গেলে 0 হবে। হ্যাঁ, জি স্যার। যখন আমি ওয়ালে লাগার পরেও আরো টেম্পারেচার বাড়তে থাকবে তখন কি হবে? তখন তখন ওই ওয়ালটা বেক করে ওয়ালটাকে যাবে। কম্প্রেশন দিতে থাকবে। জি ওয়াল স্যার। করতে পারবে না, ওয়ালটাকে কম্প্রেশন দিবে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। তো ওয়াল কম্প্রেশন দিতে দিতে 35 এমপিএ কম্প্রেশন দিবে, কম্প্রেসিভ স্ট্রেস দিবে, সেরকম অবস্থার কথা বলতে চাচ্ছে তারা, বুঝছেন? বুঝতে পারছি স্যার। এই হচ্ছে বিষয়। তাহলে এখানে আমরা ডেল্টা টেম্পারেচারের জন্য, আচ্ছা এখানে আমি ধরে নিচ্ছি টোটাল ইয়া হবে, ডিফ্লেকশন হবে ডেল্টা টি টেম্পারেচারের কারণে। একটা হচ্ছে এখানে যেটা আছে সেটা এটা কি হলো 2.05 মিলিমিটার কেন? এটা মনে হয় ভুল, এটা তো 25 মিলিমিটার হবে, তাই না? জি স্যার। এটা তো 25, এটা তো বলেই দিল ডেল্টা সমান 25। একটা হচ্ছে ডেল্টা প্লাস তার বাইরে চলে যাবে সে, মানে ধরে নেওয়া হচ্ছে বাইরে চলে যাবে, আসলে যেতে পারবে না, না যাওয়ার জন্য তাকে আবার উল্টা ফোর্স দেওয়া হবে ওয়াল থেকে, তাই না? জি স্যার। পি ফোর্সটা দেওয়া হবে এই ডেল্টা ইলংগেশনটা যেন না হয়। আর ক্যাপিটাল ডেল্টাটা তো সে ফ্রি ভাবেই চলে আসতে পারবে, তাই না? জি স্যার। তাহলে আমি তাপমাত্রা ডেল্টা, বাড়ার সাথে সাথে। হ্যাঁ তাহলে আমি যদি ধরে নেই এখানে ওয়াল যদি না থাকতো তাহলে কি হতো? ডেল্টা টি হতো। তাহলে ডেল্টা টি হচ্ছে এই কতটুকু বেড়ে যেত ওয়াল থেকে, আর ওয়াল পর্যন্ত হচ্ছে 25 মিলি আসতো, এই দুইটার যোগফল। টেম্পারেচারের ডেল্টার মানে কি? আলফা এল ইন্টু ডেল্টা টি, একটু আগেই তো দেখে আসলাম ফর্মুলাটা, তাই না? জি স্যার। সমান ডান পাশে হবে এই সিগমা এল বাই ই, এই যে ডেল্টাটাকে যদি স্ট্রেসে কনভার্ট করি তাহলে এটা, আর বাকিটা হচ্ছে 2.5 লিখতেছে কেন আবার? মিলিমিটার নাকি সেন্টিমিটার? এক এক জায়গায় এক এক জিনিস লিখতেছে, এটা ভুল লিখছে মনে হয়। দাঁড়ান, এটা হচ্ছে, তাহলে কোথাও একটা ভুল আছে। স্যার এখানে কিন্তু মিটারকে আবার মিলিমিটারে নেওয়া হয়েছে। হ্যাঁ নেক, তাইলে এটা স্যার 2.5 এটা। মিলিমিটার হবে। জি স্যার। তাইলে 2 আর 5 এর মাঝখানে একটা ফুটা হবে এখানে, এটা একটা ভুল। হ্যাঁ, আরেকটা ভুল হচ্ছে এখানে 2.03। 2.05 না 50 হবে, এটা উল্টা করে জি লিখে ফেলছে ভুলে। সঠিকটা এটা তো এমন অবস্থা, এটা মাথায় রাখেন, এটা হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, এটাই এখানে চেঞ্জ হবে, এটাই এখানে চেঞ্জ হবে, ঠিক আছে? জি স্যার। 2.5। আচ্ছা, তারপরে আলফা তো কোএফিসিয়েন্ট বলে দেয়া আছে, এটা বসাবো। এল এর মান কত? 3000 মিলিমিটার। ডেল্টা টি কত? এটাই তো বের করব মূলত আমরা। আর হচ্ছে ডান পাশে সিগমা কত? সিগমা তো কত স্ট্রেস জন্য বললো? 35 এমপিএ। 35 ইন্টু এল, এল হচ্ছে 3000 ডিভাইডেড বাই ই, ই কত? 80 জিপিএ, 80,000 এমপিএ বা নিউটন পার মিলিমিটার স্কয়ার। আচ্ছা, প্লাস 2.5, ওইখান থেকে আমরা ডেল্টা টি পাচ্ছি। তাহলে আমাদের ডেল্টা কত, ইয়া টি কত ছিল? টি মানে ছিল -20। হ্যাঁ, তাহলে কত ডিগ্রিতে আসা লাগবে তার টেম্পারেচার? 70.6 ডিগ্রিতে আসে। 70.6 তো চেঞ্জ হইতে হবে। না স্যার, 50.6 ডিগ্রিতে আসা লাগবে, কারণ আমার হ্যাঁ, -20 ছিল। রাইট। -20 থেকে 50.6 এ আসলে এই 70.6 ডিগ্রি সেলসিয়াসের একটা চেঞ্জ আসবে, তাই না? জি স্যার। এই
এরকম আরেকটা প্রবলেম এখানে আছে, এটা আপনারা নিজেরা দেখবেন, অসুবিধা নেই, পারা যাবে। মানে এতগুলো করার পরে একটা পারা উচিত তো, তাই না? এটা আপনারা দেখেন, এখানে আপনার টেম্পারেচারের চেঞ্জটা ইনক্লুড করা আছে এবং প্রবলেমটা সলভও করা আছে। সো করেন। তবে এখানে সংখ্যাগত ভুল থাকতে পারে, একটু আগে পেলাম। আপনারা নিয়ম মতো আগাবেন। কোথাও যদি ঝামেলা হয় মনে করবেন এখানে ভুল থাকতে পারে। ফর্মুলাগুলো খেয়াল করেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না, বুঝতে পারবেন। তো এই হচ্ছে অ্যাক্সিয়াল ডিফরমেশনের প্রবলেম, যেগুলো আমি বললাম যে আজকে শেষ করে দেই। অ্যাক্সিয়াল ডিফরমেশন থেকে মোটামুটি একটা কোশ্চেন থাকে পরীক্ষায়, ফাইনাল স্যার আমাদের পরীক্ষায় কি থাকে। স্পেস সিস্টেম থেকে কি কোশ্চেন থাকবে? 3 ডাইমেনশনাল স্ট্রেস থেকে থাকতে পারে, ছিল মনে হয় গতবার একটা। গতবারের জি কোশ্চেনটা আপনারা পেয়েছেন? জি স্যার, পেজে আছে, ইউপি হ্যাঁ, পেজে। ওইখানে দেখেন, আমাদের ক্লাসরুমেও থাকার কথা। আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে শুরু করব কি? নেক্সট ক্লাস থেকে শুরু করব আপনার বেন্ডিং স্ট্রেস পড়ব। বেন্ডিং স্ট্রেসটা পড়ব, তারপরে শেয়ার স্ট্রেস পড়ব, তারপরে শেয়ার সেন্টার পড়ব। 3টা টপিক আছে। স্যার আমাদের সিলেবাসে কি টরশন আছে এখানে? না, টরশন নাই। টরশনটা 2 তে গিয়ে পড়বেন আপনারা। ওকে স্যার। আচ্ছা, কই গেল প্রিভিয়াস কোশ্চেনস? এটা কি মিডের দেয়া আছে, ফাইনালের দেয়া নাই? আচ্ছা, ফাইনালেরটা আমি আপলোড করে দেব। হ্যাঁ, জি আচ্ছা স্যার। আমার প্যাডটা কাজ করলে, হোয়াইট বোর্ডটা কাজ করলে আর একটু ভালো বোঝাতে পারতাম। আসলে ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, আজকেই কিনে নিয়ে আসছি একটা ল্যাপটপ। পরের ক্লাসে আশা করি প্রবলেম হবে না। না স্যার, পরে বুঝে গেছে স্যার। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই থাকুক। জি হ্যাঁ, স্যার। আর অ্যাটেন্ডেন্স নিয়ে নিই একটা। আপনারা হচ্ছে সি সেকশন না? জি স্যার। আলফা। আমাদের 3টা ক্লাস মিস হয়েছে না? জি স্যার। আমরা আরো 2টা ক্লাস নিব অনলাইনে, ঠিক আছে? কভার করতে হবে। স্টুডেন্ট সংখ্যা কিন্তু 43, কিন্তু ক্লাসে আসে ম্যাক্সিমাম 30। ঘটনা কি? বাকিরা কই? আজকে কত আসলেন? 30। এখনো 30-র মতোই আছে। আচ্ছা, রোল কল করি আমি।
22, 20, 89। স্যার স্পিকার প্রবলেম। স্পিকার কার প্রবলেম? আমার না তো। 22, 20, হ্যাঁ কি বলেন? স্যার যে অন করছিল তারটা প্রবলেম। আচ্ছা 22, 20, 96, 22, 20, 120, 22, 20, 131, কেউ নাই। রেগুলার 26, 31, 31 নাই। 93, প্রেজেন্ট স্যার। 93 তাই তো। 95, Present, sir. 97, 98, Present, sir. 99, 100, রোল নাম্বার 101, 1, Yes, sir. 2, Yes, sir. 3, 4, 3, Yes, 9, sir. 4. Yes, sir. স্যার 100 আছে স্যার, ওর নেট প্রবলেম, তাই হচ্ছে মানে বের হয়ে গেছে, আবার আসতেছে স্যার। ঠিক আছে। 5, ইয়েস স্যার। 6, Yes, sir. 8, ইয়েস স্যার। 9, ইয়েস স্যার। 10, ইয়েস স্যার। 11, 12, Yes, sir. 13, ইয়েস স্যার। 14, Yes, sir. 16, Yes, sir. 17, 18, Yes, sir. 18 আছে তাই তো। Yes, sir. 19, sir. 20, 22, Present, sir. 23, 24 তো দেখতে পাচ্ছি না। 25, 26, 27, Present, sir. 28, 29, Sir, mic problem. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 34, 35, Yes, sir. 36, Yes, sir. 37. Yes, sir. আর কেউ কি বাদ পড়লো? কত? 27। আর কেউ বাদ আছে? 34, তারপরে 28, 26 থেকে 23, 20, 17, 11, 99, 97, 31 নাই তারা না? ঠিক আছে। এখানে কেউ কি না, কেউ মেসেজ টেসেজ দেয় নাই, সো কারো প্রবলেম নাই। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত থাকুক, আমরা রেখে দিই। হ্যাঁ, Yes, sir. আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম।